আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে আলোচনা করব ভাবছি, সেটা হচ্ছে যে খুব শীঘ্রই নিবন্ধন পরীক্ষা শুরু হবে। ১৯তম এনটিআরসি পরীক্ষা। তো তাতে মৌলভী এবং প্রভাষকদের জন্য যে বিষয়গুলো সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আরবি সাহিত্য, তার মধ্যে একটি। তো ভাবছি তার মধ্যে থেকেই কিছু আলোচনা করার চেষ্টা করব। আরবি সাহিত্য এবং বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, সব সাহিত্য একই। আমরা জানি যে সাহিত্যকে বলা হয় সমাজের সমসাময়িক, অর্থাৎ ওই সময়ের দর্পণ। সাহিত্য তার সমাজের দর্পণ বলা হয়। এজন্য আমরা সাহিত্য থেকে এক একটা জাতি সম্বন্ধে জানতে পারি, তাদের অবস্থা সম্বন্ধে জানতে পারি, যে সাহিত্যের মাধ্যমে তাদের কৃষ্টি কালচার এগুলো জানা সম্ভব হয়। আমাদের আরবি যে আলিম, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যে বইয়ে যে আহ, আহ, আরবি সাহিত্যের ইতিহাস দেওয়া রয়েছে, সেই ইতিহাস থেকে অনেকটা আসবে, তার থেকে বাড়িও আসতে পারে। তারপরেও সেখানে যতটুকু দেওয়া রয়েছে এটা পরীক্ষার জন্য এনাফ, কিন্তু তারপরেও নিবন্ধন পরীক্ষায় যতটুকু থাকে তাতে আমাদের আরেকটু বাড়িয়ে প্রস্তুতি নেওয়া উচিত। তো প্রথমেই আহ, আমরা যাব যে কিভাবে যুগ বিভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যকে যেমন যুগ বিভাগ করা হয়, প্রাচীনকাল, মধ্যযুগ, আধুনিক যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। ইউরোপের সাহিত্যগুলো ঠিক একইভাবে প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ, অন্ধকার যুগও থাকে, অর্থাৎ যে সময় সাহিত্য চর্চা হয় না। আরবি সাহিত্যের ব্যতিক্রম নয়, আরবি সাহিত্য এরকম রয়েছে। আমরা আরবি সাহিত্যের আহ, যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমেই আসে যে আমাদের আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ জাহিলি যুগের সাহিত্য। তারপর আল্লাহ রসুলের জন্ম থেকে শুরু করে আল্লাহ রসুলের নেতৃত্বকালীন সময় পর্যন্ত এক যুগ। তারপর আল্লাহ রসুলের ইন্তেকালের পর সাহাবিদের যুগ, উমাইয়া, আব্বাসীয়, এইভাবে পরবর্তী থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগে এসে পৌঁছেছে। প্রথমেই জাহিলি যুগ নিয়ে আলোচনা করতে হয়। জাহিলি যুগকে বিভাজন করা হয়েছে সাহিত্যের। আমরা সাধারণত যে সাহিত্য সম্বন্ধে যদি একটু ভালোভাবে বিশদ বিস্তারিতভাবে জানতে চাই তাহলে আমাদের হান্নাল ফাখুরির রচিত যে সাহিত্য, সে সাহিত্য থেকে অনেক বিশদ বিস্তারিত জানা যাবে। কিন্তু এখানে সাহিত্য সম্বন্ধে যে আহ, ছোট সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে সেটা হচ্ছে যে 450 থেকে 622 পর্যন্ত এটাকে জাহিলি যুগ হিসেবে নির্ধারণ করা হয়। জাহিলি যুগ নিয়ে আলোচনা করতে হলে প্রথমে চলে আসে সাবা আল মুআল্লাকা, অর্থাৎ সপ্ত কবিতা, যা কাবা শরীফের বা কাবা ঘরের পাশে ঝুলানো থাকতো তৎকালীন সময়। ও কাজের মেলায় যা উপস্থাপন করা হতো, আরবের বিখ্যাত মেলা যে ওকাজ, ওকাজ নামক স্থানে এটা অনুষ্ঠিত হওয়ার কারণে এটাকে ওকাজ বলা হয়। আর ওইখানে 7জন শ্রেষ্ঠ কবি, যাদের কবিতা শ্রেষ্ঠ হওয়ার কারণে এটা সাবাল মুআল্লাকা নামে আমাদের কাছে পরিচিত। তাদের মধ্যে সর্ব শ্রেষ্ঠ কবি ছিলেন বা সাহিত্য সম্রাট বলা হয় আরবের, তাকে বলা হয় ইমরাউল কায়েস। ইমরাউল কায়েস ছিলেন একজন রাজ পরিবারের সন্তান। তার ব্যাপারে এখানে দেওয়া রয়েছে। ইমরাউল কায়েস রাজ পরিবারের সন্তান ছিলেন এবং তাকে বলা হতো বিপদগামী রাজা। কারণ ছিল তিনি প্রেমে আসক্ত ছিলেন, যার ফলে তিনি রাষ্ট্র চালানোর জন্য যে যোগ্যতাটা সেটা অর্জন করতে পারেননি। এই জন্য তাকে বলা হয় বিপদগামী শাসক। এখানে একটি ইন্টারনেট আর্কাইভ রয়েছে, তার মধ্যে তার ব্যাপারে কিছু আলোচনা রয়েছে। আলোচনাটা এরকম, যদি আপনাদেরকে দেখাই, বা যে আল কাসিদাতুল উলা, দ্য ফার্স্ট পয়েম, প্রথম কবিতায় রয়েছে, দিস পোয়েম ইজ রিটেন বাই ইমরাউল কায়েস বিন হুজুর আল কান্দি। যে তার নাম হচ্ছে আল কান্দি, তিনি আল কান্দি, হুজুর আল কান্দি তার পিতার নাম ছিল, এবং হু লিভড 40 years বিফোর দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম। যে আল কান্দি হু লিভড 40 ইয়ার্স, লিভড মানে বেঁচে ছিলেন, 40 ইয়ার্স 40 বছর, বিফোর দ্য প্রফেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার 40 বছর পূর্ব পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তো
এখানে বলা আল্লাহ রাসূল যেহেতু 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তাহলে 530 অবধি তার জন্মসাল ছিল ধারণা করা হয়। and he is also called al malik az-zilal। এখানে জিলাল বানান রয়েছে ZILLEEL। লাল মানে দা মাচ এরিঙ্কিং। এরিঙ্কিং মানে হচ্ছে খুবই বিপদগামী রাজা। মাচ খুবই, অন অ্যাকাউন্ট অফ হিজ অ্যামোরাস টেন্ডেন্সিস। এবং এটা কেন? অন অ্যাকাউন্ট অফ হিজ অ্যামোরাস টেন্ডেন্সিস, আমার মানে প্রেমময় টেন্ডেন্সি, মনোভাব। তার প্রেমময় মনোভাবের কারণে তিনি ছিলেন একজন বিপদগামী রাজা। তো তৎকালীন সময়ে তাদের মর্যাদা ছিল প্রেম, ভালোবাসা, খামর এবং ঘোড়া, এগুলোই ছিল তাদের সংস্কৃতির প্রতীক। এবং হি ফেল ইন লাভ উইথ উনাইজা। তার যে প্রেমিকা ছিল তার নাম ছিল উনাইজা, এবং ফেল ইন লাভ মানে প্রেমে পড়ে যান উইথ উনাইজা দ্য ডটার অফ হিজ আঙ্কেল। এখানে আঙ্কেল তার মামা বা চাচা, যাই হোক, সে তার চাচাতো বোন বা মামাতো বোনের প্রেমে পড়ে যান, সোরাহবিল, যার নাম ছিল সোরাহবিল। এন্ড অফ দিস টু লাভার্স দেয়ার ইজ এ টেল। এই ভালোবাসা অর্থাৎ লাভার্স মানে এই দুই প্রেমিক প্রেমিকাকে নিয়ে রয়েছে টেল। মানে টেল তো মানে আমরা জানি যে গল্প। হুইজ দ্য পয়েট টেলস ইন দ্য পোয়েম। আর যে ব্যাপারে পয়েট কবি টেলস বলেছেন ইন দ্য পোয়েম কবিতায়। তো তার ব্যাপারে আমরা দ্য ফার্স্ট পোয়েমে আমরা তার ব্যাপারে জানতে পারলাম যে তিনি একজন রাজ পরিবারের সন্তান ছিলেন এবং তিনি প্রেমে পড়েছিলেন এবং তিনি একজন বিপদগামী রাজা ছিলেন। এটা সম্বন্ধে ইমরাউল কায়েস সম্বন্ধে আমাদের কিছু ধারণা রয়েছে। তার জন্মসাল সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, স্পষ্ট বা ডেফিনিট জন্মসালটা পাওয়া যায়নি। তো সাবাল মুআল্লাকার মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, যাকে আরবের শেক্সপিয়র বলা হয়। এগুলো পরীক্ষা আসতে পারে, পরীক্ষায় প্রশ্ন হতে পারে। তো সাবাল মুআল্লাকার মধ্যে যে বিষয়গুলো, সেটা হচ্ছে 7জন কবির নাম, যে সাবাল মুআল্লাকা ইমরাউল কায়েস, তারফা বিন আবদ আল বিক্রি, জুহাইর ইবনে আবি সুলমা, লাবিদ্দিন রবিয়া, আমর বিন কুলসুম, আন্তারা বিন শাদ্দাদ, হারিস বিন হিল্লিজা। এদের মধ্যে এই 7জন কবি ছিলেন, কিন্তু বাগ্যী ছিলেন কুসবিন সাইদা, কুসুবনু সাইদা এবং আমর ইবনে মাহদি কারাব। আর এদের মধ্যে কবি ছিলেন যারা, অর্থাৎ সাহিত্যিক, কবি এবং সমালোচক, এদের মধ্যে পার্থক্য রয়েছে। কবি কবিতাও রচনা করতে পারে, একজন কবি সব রচনা করতে পারে, কিন্তু একজন সাহিত্যিক বা সমালোচক সে সম্ভবত কবিতা রচনা করবে না, তার সাধারণ টেন্ডেন্সিতে এটা থাকে না। নাবিগা আল জুবিয়ানি, তিনি একজন কবি। শানফারা, এ একজন কবি। তারপরে আমরা যেতে পারি ইসলামী যুগে। ইসলামী যুগ 622 থেকে 661 খ্রিস্টাব্দ ধরা হয়। এই যুগ যে এই যুগকে আবার মুখাদ্রামা বলা হয়। মুখাদ্রামা যুগ হলো যেই সব কবিরা ইসলামের পূর্ব যুগকেও পেয়েছেন এবং ইসলামের যুগকেও পেয়েছেন, তাদেরকে বলা হয় মুখাদ্রামা। বা এই যুগের যে সকল কবিরা রয়েছেন তার মধ্যে রয়েছেন কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান বিন সাবিত, যাকে শায়েরুর রাসূল বলা হয়। এবং আমাদের সবচেয়ে প্রসিদ্ধ সাহাবী এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুগের ছিলেন। আর চতুর্থ ছিলেন লাবিদ বিন রবিয়া এবং খানসা, একজন মহিলা কবিও ছিলেন। যেমন বাংলায় প্রাচীনকালে কবিতা চর্যাপদের মধ্যে মহিলা কবি রয়েছে। তারপরে মধ্যযুগে, অন্ধকার যুগ যেটাকে বলা হয়, বা মধ্যযুগ 1350-এর পর থেকে আধুনিক কাল পর্যন্ত, সেখানেও মহিলা কবি রয়েছে। ঠিক অনুরূপভাবে আরবে মহিলা কবি রয়েছে। তারপর উমাইয়া যুগ, উমাইয়া যুগে রয়েছে কবি আল আখতাল, ফারাজদাক, জারির, বাগ্গি, হাজ্জাজ বিন ইউসুফ। আমরা হাজ্জাজ বিন ইউসুফ সম্বন্ধে জানি। এই যে এই সকল নামগুলো যেগুলো ইতিহাসে সবচেয়ে বেশি স্মরণীয়, বরণীয়, তাদের ব্যাপারে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। হাজ্জাজ বিন ইউসুফ একাধারে তিনি যেমন ছিলেন একজন কবি বা বাগ্গী, অনেক ভালো বক্তৃতা দিতে পারতেন, পাশাপাশি তিনি একজন শাসকও ছিলেন। মানে মসি ছেড়ে যিনি ওসি ধরেছিলেন ইতিহাসের মধ্যে, মানে তিনি মক্তবে পড়াতেন, কিন্তু এই মক্তবে পড়ানোর মাঝে তিনি এটা ছেড়ে তখন উমাইয়া খিলাফতের সময় তিনি গভর্নর দায়িত্ব পান। তারপর থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়। সেখানে রয়েছে হাজ্জাজ বিন ইউসুফ, তারপরে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, সাহাবান ওয়াইল, ইনিও একজন কবি উমাইয়া যুগের। উমাইয়া যুগের সময়সীমা হচ্ছে 661 থেকে 750 খ্রিস্টাব্দ। আর আব্বাসী যুগ 750 থেকে 1258। আব্বাসী যুগ যতটা দীর্ঘ ছিল, তাদের সাহিত্য সংস্কৃতির চর্চার সময়টাও তত দীর্ঘ ছিল। কবিগণ মুতানাব্বি আমাদের সবচেয়ে পরিচিত, এদের কবিতা প্রায় আমাদের পড়তে হয়
বুহুতরি আল বুখতারি যাকে বলা হয়, আবু তাম্মাম, আবু নুয়াস, ইবনু রুমি, জাহিজ, এরা সাহিত্যিকগণ, বদিউজ্জামান হামদানি, তারপর হচ্ছে হারিরি, মাকামাতে হারিরি আমরা পড়ে থাকি, ইবনুল মুকাফফা কালিলা ও দিমনার রচিত, তার বিখ্যাত যে গল্প কালিলা ও দিমনা, এবং ইবনুল উমিদ এবং খোয়ারেজমি, যে ছিলেন পঞ্চম কবি ছিলেন। ওসমানী আন্দুলুস মানে হচ্ছে ইউরোপ। তখন ওসমানী সাম্রাজ্যের সূচনা হয় 1258 থেকে 1797 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওসমানী খেলাফত যে প্রতিষ্ঠিত ছিল, এটা হচ্ছে ওসমানী যুগ, আরবি সাহিত্যের পতনের যুগ। আরবি সাহিত্য এখানে আর প্রচার প্রসার হয়নি, এখানে আস্তে আস্তে আরবি সাহিত্যের প্রসারতা কমে যায়। ইবনে খাল্লিকুন ছিলেন এই সময়ের, ইবনে মনজুর, ইবনে খালদুন একাধারে তিনি একজন সাহিত্যিক, ঐতিহাসিক। ইবনে আবদে রাব্বিহ এবং শরফুদ্দিন আল বুসিরি আমরা জানি তার কাসিদায়ে বুরদা সবচেয়ে পরিচিত। আধুনিক যুগ 1798 এর পর থেকে। আমাদের বাংলা সাহিত্য যেমন আধুনিক যুগ শুরু হয়েছে 1800 সাল থেকে, 1800 সালের পর থেকে, আর 1801 থেকে ধরা হয়। আধুনিক যুগ এখানে 1798 থেকে শুরু হয়েছে। আধুনিক যুগের কবিরা কারা? আহমদ শাওকি, হাফিজ ইব্রাহিম, মারুফ আর রাসাফি, জামিল, সিদ্দিক আজ-জাহাবি, নাজিব মাহফুজ। যদিও উনি মিশরের একজন কবি ছিলেন এবং অন্ধ ছিলেন, এবং তিনি একাধারে শিক্ষা বিষয়ক উপদেষ্টাও ছিলেন মিশরের। যদিও মিশরে তাকে বলা হয় নাজিব মাহফুজ দুইটাই সহি। ডক্টর তহা হোসেন, সরি, নাজিব মাহফুজ শিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন না, তহা হোসেন ছিলেন। ডক্টর তহা হোসেন তিনি ছিলেন অন্ধ এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা মিশরের, সম্ভবত জামাল আবদে নাসেরের সময়। আহমদ আমিন একজন ছিলেন আধুনিক যুগের কবি। তার ব্যাপারে এবং পরবর্তী সময়ে বাংলা সাহিত্যে যেমন বা ইংরেজি সাহিত্যে যেমন নাটক, ছোট গল্পের আবিষ্কার রয়েছে, পদচারণা রয়েছে কবিদের মাধ্যমে, এখানেও ঠিক তার ব্যত্যয় ঘটেনি। নাট্যকার তৌফিক আল হাকিম, মাহমুদ তাইমুর, আলী আহমদ বাকাসি, আধুনিক উপন্যাস মোহাম্মদ হুসাইন হায়কাল, নাগিব কিলানি এবং নাগিব মাহফুজ, এরা সবাই যেমন ছোট গল্পকার ছিলেন, ঔপন্যাসিক ছিলেন। তাহলে আমাদের এখান থেকে যেটুকু জানার বিষয়, একদম সার কথা, জাহেলি যুগ, আসরুল জাহেলি 622 খ্রিস্টাব্দ, 450 থেকে 622, ইসলামের প্রাথমিক যুগ, আসরু সদরুল ইসলাম। এইভাবেই আমাদের আলিমের যে বইটি, সেখানে কিন্তু এভাবেই তার যুগ বিভাজন রয়েছে: আসরুল জাহেলি, আসরু সদরুল ইসলাম, আসরুল উমাউই, আসরুল আব্বাসি, আসরুল ইনহিতাত, আসরুল নাহদাতিল হাদিসা, আধুনিক যুগ বা রেনেসার যুগ, এবং আরবি কবিদের স্তর, আল জাহিলিয়ুন, আল মুখাদ্রামুন, আল মুতাকাদ্দিমুন মিন আহলিল ইসলাম, আল মুওয়াল্লাদুন মিন আহলিল ইসলাম। এবং প্রমুখ মহিলা কবি ছিল খানসামা, লাইলা আল আখিল এবং জালিলা বিনতে মুররাহ এবং খান্নাক বিনতে বদর। এ সকল আলোচনা এখানে অনেক দীর্ঘ হয়ে যাবে আলোচনা করলে, তো তার মোটামুটি সংক্ষেপে যতটুকু আলোচনা করা যায় অল্প সময়ের মধ্যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সময় নষ্ট করিনি, যতটুকু মনে হয়েছে আর আলোচনা করেছি এ বিষয়ের উপরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।